ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে জল্পনা, রাজনীতি ও নির্বাচন সংকট সুরাহার আশা। সংক্রমণ বাড়ায় আবারও চালু হচ্ছে করোনা পরীক্ষা, 10 দিনের মধ্যে ব্যবস্থা নিচ্ছে অধিদপ্তর। সিরাজগঞ্জের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ, হামলা ও ভাঙচুরের ঘটনার জের। পাবনায় সড়ক দুর্ঘটনায় মা মেয়ে সহ 3 জনের মৃত্যু, ঈদে মহাসড়কে শৃঙ্খলা না থাকার ক্ষোভ। সংবাদ দুপুরে স্বাগত, জাহিদুল বাশার আছি আপনাদের সাথে। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে, তবে প্রাধান্য পেতে পারে নির্বাচন সংস্কার ও মানবতা বিরোধী বিচার প্রসঙ্গ। এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সকালে এ বৈঠক হবে। এছাড়া অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপ সিদ্দিকের চিঠি পেয়েছেন বলেও স্বীকার করেছেন প্রেস সচিব। 4 দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার যুক্তরাজ্যে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠক সহ ব্যস্ত দিন পার করেন তিনি। এরই মধ্যে শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়। এ নিয়ে লন্ডনে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, ওই বৈঠকের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। সংস্কার, নির্বাচন আর জুলাই গণহত্যার বিচার সহ যে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পেয়েছেন বলেও জানান প্রেস সচিব। কানাডায় ভিজিট করছেন, আজকে ব্রিটিশ এক পার্লামেন্টারিয়ান এমপি এসেছিলেন, উনি জানালেন যে উনি কানাডা আছেন। তারপরে আমরা এক ধরনের এইটা কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কানাডা সফরের কারণে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ অনিশ্চিত হলেও চেষ্টা চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা সংক্রমণ বাড়ায় শিগগিরই হাসপাতালগুলোতে চালু হবে করোনার পরীক্ষা। এই তথ্য দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মহাপরিচালক। জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার করার আহ্বান জানান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। জানান, সরকারি হাসপাতালগুলোতে শিগগিরই করোনা পরীক্ষার কিট পৌঁছানো হবে। করোনার বিস্তার রোধে পরীক্ষার সরঞ্জাম বাড়ানো ও টিকা শুরুর কথা বলছেন জনস্বাস্থ্যবিদেরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এপ্রিলে 23 জন করোনা আক্রান্ত হয়েছেন, মে মাসে এই সংখ্যা দাঁড়ায় 86 জনে, আর জুনের প্রথম 8 দিনে আক্রান্ত হয়েছে 36 জন। 10,000 আরটিপিসিআর অ্যান্টিজেন কিট আজকে আমরা পাবো, এবং আমরা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে অলরেডি যোগাযোগ করেছি। মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। পাবনার ঈশ্বরদীতে থেমে থাকা মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 1 জন। সকাল 7টার দিকে দাসুরিয়া কুষ্টিয়া মহাসড়কের মীরকামারি মুন্নার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুর রহমান শ্বশুর বাড়ি কুষ্টিয়া থেকে স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে নাটোরের বাড়িতে ফিরছিলেন। লিচু কেনার জন্য ঈশ্বরদীতে থামেন তারা। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুবর্ণা খাতুন, মেয়ে পূর্ণতা ও লিচু বিক্রেতা আনিসুর রহমান মারা যান। স্থানীয়রা কাভার্ড ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। ঈদযাত্রা এবার সারা দেশের সড়কে 30 জনের মৃত্যু হয়েছে আর আহত অর্ধশতাধিক। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে 3 হুইলার সরাতে না পারলে বন্ধ হবে না দুর্ঘটনা। এবার ঈদযাত্রায় লম্বা ছুটি ঘোষণার পরেও মহাসড়কে অব্যবস্থাপনা ও পশুর হাটের কারণে যানজটে ভোগান্তি পোহাতে হয় বলছেন বিশেষজ্ঞরা।
এবারের ঈদুল আজহায় 10 দিনের লম্বা ছুটি দেয় সরকার। ঢাকা ছাড়তে ভোগান্তি এড়াতে দেয়া এই ছুটির বাস্তব চিত্র ছিল প্রায় বিপরীত। রেল বা লঞ্চের চেয়ে সড়কেই ছিল বেশি ভোগান্তি। ময়মনসিংহ ও উত্তরবঙ্গের দিকে যাত্রায় বেশ ভোগান্তি হয়েছে যাত্রীদের। যানজটে নাকাল হয়েছে ওইসব রুটের মানুষ। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, সড়কের উপর হাট ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণেই ভোগান্তি। কুরবানির পশুর হাট, তারপর ছুটির বিন্যাসের সমস্যা, এই 3টা কারণে এবারে ঈদযাত্রা একেবারেই অস্বস্তিকর হয়ে গেছে। সড়ক পথের মানুষগুলোকে নৌ পথে নিতে হবে, সড়ক পথের মানুষগুলোকে রেল পথে নিতে হবে, কারণ রেল এবং নৌ হলো সবচেয়ে টেকসই। এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অন্তত 30 জন। এর মধ্যে ঈদের আগের দিন শুক্রবারই মারা গেছেন 20 জন। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে 3 হুইলার সরানো না গেলে বন্ধ হবে না দুর্ঘটনা। তো এই সমস্ত জায়গাগুলোতে যদি আমরা 3 হুইলারকে রোধ করতে না পারি, মহাসড়কে বা ব্যাটারিচালিত রিক্সাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে এই সিচুয়েশনটা ভালো হওয়ার কোনো সুযোগ নাই। অতিরিক্ত যাত্রী চাহিদা মেটাতে অনেক লোকাল ভেহিকেল চলে আসে রাস্তায়। যে বাসগুলো আমার হয়তো ঢাকা শহরে চলতো বা শহরতলিতে চলতো, তারা দেখা যায় লং ডিস্টেন্সে ট্রাভেল করে, এই গাড়িগুলো দুর্ঘটনা ঘটায়। এবং যে চালকরা দেখা যাচ্ছে টানা ট্রিপ দিতে দিতে এতটাই ক্লান্ত হয়ে যায়, তারা তখন বেপরোয়া আচরণ করে। ফিরতি যাত্রার আগে লম্বা ছুটি থাকায় দুর্ঘটনা ও ভোগান্তি কমবে বলে আশা বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ভোর থেকে লঞ্চে করে দক্ষিণবঙ্গের বিভিন্ন গন্তব্য থেকে সদরঘাট দিয়ে ঢাকায় ফিরেছেন। তবে দীর্ঘ ছুটি থাকায় এবার সদরঘাটে যাত্রীর চাপ অনেকটা কম। যাত্রীরা বলছেন, যাত্রা স্বস্তিকর হলেও দেরি করে পৌঁছেছে লঞ্চ। এদিকে লঞ্চ কর্তৃপক্ষ বলছে, নদীতে পানি বাড়ায় বেশি সময় লাগছে। কাল থেকে লঞ্চে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ। সদরঘাটের সার্বিক নিরাপত্তায় জোর দিয়েছে বিআইডব্লিউটিএ। পুলিশ ও আনসারের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরাও। নৌ পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাভাবিক ছিল, আগের চেয়ে অনেক ভালো ছিল। কোনো তেমন বেশি কোনো জঞ্জাট ছিল না, ঝামেলা ছিল না। যেই টাইমে আমার কথা এই টাইমে আসে নাই, 5:40 ছাড়ছে, সেই জায়গায় এখন 6টার উপরে বাজে। এত তো এইভাবে আর কথা না। গত বছরের তুলনায় এই বছর অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক ভালো পাইছি আমরা। কোনো যানজট নাই, কোনো হইচই নাই এবং সব কিছু অনেক সুন্দরভাবে করতে পারছে। যে আমাদের প্রচুর তেল খরচ যায়, কিন্তু সেই অনুপাতে যাত্রী হয় না। আশা আছে 12 তারিখ 13 তারিখ থেকে আমাদের হিউজ যাত্রী আসবে এবং 14 তারিখ থেকে 15 তারিখ। রাজশাহীর নন্দনগাছি রেল স্টেশনে আন্তনগর ট্রেন থামানোর দাবিতে সকালে 2 ঘন্টা রেলপথ আটকে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে অবরোধ তুলে নেয়। এ সময় যাত্রী নিয়ে আটকা পড়ে সিল্ক সিটি সহ 4টি ট্রেন। বন্ধ ছিল রাজশাহীর সাথে সারা দেশের রেল যোগাযোগ। সকাল 6:30টার দিকে নন্দনগাছি স্টেশনের কাছেই সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে 16 জুন রেল কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসার প্রতিশ্রুতিতে সকাল 9টায় আন্দোলন স্থগিত করেন। তবে আলোচনা ফলপ্রসূ না হলে 19 জুন থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের দাবির মধ্যে ছিল সিল্ক সিটি, সাগরদাড়ি, বরেন্দ্র ও ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কার। 1929 সালে নিমপাড়া ইউনিয়নের বরকতপুর এলাকায় নন্দনগাছি স্টেশনটি স্থাপন হয়। বর্তমানে এখানে শুধু পোর্টার ম্যান পদে একজন কর্মরত আছেন। এই স্টেশনে শুধু 2টি লোকাল ট্রেন থামে। এখানে ট্রেন অনেকদিন যাবতই থামে না, তো এখানে না থামার কারণে এলাকা চারঘাটবাড়ির জনস্বার্থে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়। যদি 16 তারিখে ওরা বসার পরে ওরা যদি না মানে, সেক্ষেত্রে আমরা আবার 19 বা 18-19 তারিখে আমরা আবার কঠোর আন্দোলনে আসবো। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে বাঁচাতে গিয়ে গুলির ঘটনায় আহত ব্যবসায়ী মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, রূপগঞ্জ থানায় করা মামলায় 15 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 13 জনকে আসামি করা হয়েছে। পুলিশ আরও বলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, 5 আগস্টের পর পলাতক ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা সম্প্রতি এলাকায় ফেরেন। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা তাকে আটক করে। এ সময় তাকে ছাড়িয়ে নিতে গুলি ছোড়েন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জাহিদুল ইসলাম বাবু। এ সময় স্থানীয় ব্যবসায়ী মামুন গুলিবিদ্ধ হন। পরে এলাকাবাসী ধাওয়া দিলে পালিয়ে যায় বাবু। গণধোলাই দিয়ে ছাত্রলীগ নেতা খোকাকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা। চলছে বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সাথে আরো থাকছে। পূর্বাঞ্চলে নতুন করে সাজানো হচ্ছে 144 একর বনভূমি। 44 দখলদারকে সরে যাওয়ার হুঁশিয়ারি।
ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকত, পর্যটকেরা নির্দেশনা না মানায় বাড়ছে প্রাণহানি। চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 3.3%। এক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার পেছনে রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রবৃদ্ধির গতি ধীর হয়ে 2024-25 অর্থবছরে প্রায় 3.3% হওয়ার ধারণা করা হচ্ছে, যার মূল কারণ 2024 সালের রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব। অনিশ্চয়তা, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেও বেসরকারি বিনিয়োগ কমছে। এছাড়া পণ্য আমদানির গতি কমে যাওয়ায় কমেছে শিল্প উৎপাদন। তবে প্রতিবেদনে 2025-26 অর্থবছরে প্রবৃদ্ধি বেড়ে 4.9% হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। আর 2026-27 অর্থবছরে 5.7% প্রবৃদ্ধি হবে বলে প্রতিবেদনে প্রত্যাশা করেছে সংস্থাটি। কোরবানির গরুর ফেলে দেয়া নাড়ি, ভুঁড়ি, বিশেষ অঙ্গ এবং কান রপ্তানি করে বছরে আয় হচ্ছে শত শত কোটি টাকা। ফেলে দেয়া এসব অঙ্গ যাচ্ছে মিয়ানমার, ভিয়েতনাম, চীন, কোরিয়া, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে। সরকারের নীতি সহায়তার অভাব ও সেবা পেতে দীর্ঘসূত্রতায় এগোতে পারছে না সম্ভাবনাময় এই খাতটি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, এ খাতকে এগিয়ে নিতে প্রশিক্ষণ ও সরবরাহ ব্যবস্থার জটিলতা দূর করা জরুরি। নিজের কারখানায় থরে থরে সাজানো কোরবানি গরুর পিজল বা বিশেষ অঙ্গ পরীক্ষা নিরীক্ষা করছেন তরুণ উদ্যোক্তা সোহেল খান। ড্রায়ার মেশিনে 3 থেকে 4 দিন শুকিয়ে সেগুলো রপ্তানি উপযোগী করছেন তিনি। চাকরির পেছনে না ছুটে 2019 সালে শুরু করেন অপ্রচলিত এ পণ্যের রপ্তানি। বর্তমানে কর্মসংস্থান তৈরি করেছেন 18 জনের। এখানে যে প্রোডাক্টটা আমরা রপ্তানি করতেছি, এটা বাংলাদেশে কেউ খায় না। সরকার যদি আমাকে এখান থেকে একটু হেল্প করে, যে আমাদের 10 দিন না 7 দিনের মধ্যে আমরা যদি হেলথ সার্টিফিকেটটা তারা তৈরি করে দিতে পারে, তাহলে এখানে আমাদের বায়ারের প্রতি আমার কমিটমেন্টটা ঠিক থাকে। অপ্রচলিত হলেও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে এই ব্যবসা। কোরবানি পশুর ফেলে দেয়া এই বিশেষ অঙ্গ প্যানিস বা পিজল রপ্তানি হয় কানাডা এবং আমেরিকায়, যা সেখানকার পোষা কুকুরের প্রিয় খাবার, যার টন বিক্রি হয় $22,000 থেকে $23,000। দেশ থেকে গরুর নাড়িভুঁড়ি চলে যায় ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে, যা সেখানকার বেশ জনপ্রিয় খাবার। চাহিদা বাড়ায় রাজধানীর হাজারীবাগেও গড়ে উঠেছে বেশ কয়েকটি আড়ত। সেখান থেকে বিশেষ অঙ্গ সংগ্রহ করে বিক্রি করা হয় রপ্তানিকারকদের কাছে। পিজল 60 থেকে 70 টাকা আর ভুঁড়ি প্রতি পিস বিক্রি হয় 350 টাকা থেকে 400 টাকায়। লবণ টবণ দেওয়ার পরে 450-500 টাকার মধ্যে থাকতো, এখন সেটা নাই 300-350 টাকা চলে আসছে। ভুঁড়ি আমি 2 টন ছাড়া বিক্রি করি না। আমরা যখন খুচরা যে ফকার আছে আমরা হেড থেকে কিনা আমি স্টক করি, মাসে মালদন 4 টন 5 টন বিক্রি করি। সরকারে যদি আমাদের একটা সাপোর্ট দেয়, তাহলে এটা দেখা যাবে যে চামড়ার থেকেও ভালো একটা পর্যায়ে যাব। কোরবানি পশুর ফেলে দেয়া বিভিন্ন হাড়, শিং, লেজ, কান দিয়ে তৈরি হয় হস্তশিল্প ও ওষুধ তৈরির কাঁচামাল। সংগ্রহ করে তার প্রিজার্ভ করা, এটা লজিস্টিক্স আছে, ট্রান্সপোর্ট, ওই জায়গাগুলোতে আমরা সহায়তা করতে পারলে দেখা যায় তার ট্রানজিশন কস্ট বা তাদের অপারেশন কস্ট অনেক কমে আসবে। যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট না করে বিশেষ অঙ্গ সংগ্রহে স্থানীয় সরকারের সমন্বয়ে কেন্দ্র স্থাপন করার তাগিদ উদ্যোক্তাদের। এতে এ খাত অর্থনীতিতে আরও বেশ ভূমিকা রাখতে পারবে বলে আশা করেন তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর অদূরে পূর্বাচলে সংরক্ষিত 144 একর বনভূমি নতুন করে সাজানো হচ্ছে। এখানে শাল গাছ সহ দেশীয় বনজ ফলদ গাছ রোপণ হবে। প্রাণীদের জন্য থাকবে চারণভূমি। বন ও পরিবেশ উপদেষ্টা বলছেন, এই বনে 44 জন দখলদার আছে, তাদের রাজুকের মাধ্যমে সরানো হবে। আর বন্যপ্রাণী গবেষকরা বলছেন, পূর্বাচলের শালবন, মেছো বিড়াল সহ বেশ কিছু স্তন্যপায়ী সরীসৃপ ও পাখির জন্য সংরক্ষিত করা সম্ভব। একসময় শালগজারি বনের বিস্তার ছিল উত্তরের জেলা পঞ্চগড় থেকে মধ্যাঞ্চলের মুন্সীগঞ্জ পর্যন্ত। অথচ গৌড় এলাকার সবশেষ শালবনটি টিকে আছে রাজধানীর পাশে পূর্বাচলে। এখানেও আবাসন প্রকল্প গড়ে তুলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক। শালবন রক্ষায় 144 একর বনভূমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। পূর্বাচলে নতুন শহর প্রকল্পের 24 ও 25 নম্বর সেক্টরে শাল, হিজল, বরুণ সহ দেশীয় ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বিশেষ জীববৈচিত্র্য এলাকা হিসেবে গড়ে তোলার কথা জানান উপদেষ্টা। কিছু জায়গা তো ফাঁকা রাখতে হবে যেখানে পশু পাখিরা আসবে তাদের চারণ ক্ষেত্র,
আর কি যেই জায়গাটুকুন অন্য জায়গাটুকুন ফাঁকা আছে সেখানে আমরা অ্যাসিস্ট করব প্রাকৃতিক উপায়ে যেন সারটা ফেরত আসে। জায়গাটুকু যদি আমি ফাঁকা রেখে দেই আমার বেদখল হয়ে যাওয়ার চান্স থাকে। এই বনভূমি ও জলাশয় ঘিরে স্তন্যপায়ী, সরীসৃপ, উভয়চর প্রাণী, পাখি ও কীটপতঙ্গের বাস। আবাসন প্রকল্পের বাইরে এই বনভূমি রক্ষা করা জরুরি। 80-র দশকে কাপাসিয়া থেকে একটি হাড় উদ্ধার করা হয় এবং সেটা প্রমাণিত হয়েছে যে একশৃঙ্গ গন্ডারের, মানে ডেফিনেটলি শতাধিক বছর আগে এই বনে গন্ডার, বাঘ, হাতি সবই ছিল। এখানে সবচেয়ে বড় যে প্রাণীটা খাদক প্রাণী হবে সেটা হলো মেছো বিড়াল, যেটাকে ভুল করে অনেকে মেছো বাঘ বলে থাকে, যে কারণে অনেকে মেরে থাকেন। তবে শালবনের ভেতরে আছে 44 জন অবৈধ দখলদার। রাজুকের মাধ্যমে পুনর্বাসনের কথা জানান উপদেষ্টা। বন এলাকাটা আশ্রয়ন প্রকল্পের জায়গা না, হ্যাঁ, আর এইখানে বংশ পরম্পরায় মানুষ নেই যে তারা প্রথাগত বনবাসী। তারা হয়তো জায়গা খালি দেখে এসে ঢুকে পড়েছে, কিংবা তাদেরকে কেউ ঢুকিয়ে দিয়ে তাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে। একার মধ্যে তো আপনি প্রথাগত বনবাসী না হলে থাকার কোনো সুযোগ নেই। যারা আছেন তাদেরকে আমরা অবৈধ দখলদারি বিবেচিত করব এবং তাদেরকে যে সরে যেতে হবে। 2023 সালে শালবনের 144 একর জায়গা রাজুকের কাছ থেকে উদ্ধার করে বন বিভাগ। এবছর এলাকাটি সংরক্ষিত ঘোষণা করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ও আবর্জনার ভাগাড়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকশো ঘোড়া। বেআইনিভাবে ঘোড়ার বাণিজ্যিক ব্যবহার হলেও তাদের খাবার ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে একেবারেই উদাসীন মালিকরা। অবলা প্রাণীর প্রতি এমন আচরণ প্রাণী সুরক্ষা আইনের স্পষ্ট লঙ্ঘন বলছেন প্রাণী রক্ষাকারী সংগঠনের সদস্যরা। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ারলেস এলাকার দৃশ্য এটি। খাবারের সন্ধানে ঘুরছে 10 থেকে 12টি ঘোড়া। ঠিকমতো খাবার না পাওয়ায় কঙ্কালসার এসব প্রাণী। স্থানীয়রা বলছেন, ঘোড়া দিয়েই চলে সমুদ্র সৈকতে মানুষকে আনন্দ দেওয়ার কাজ। ব্যবহার হয় বিয়েতে বরকনে টানানোর কাজেও। এসব ঘোড়া দেখে বেওয়ারিশ মনে হলেও এদের মালিক আছে। তবে প্রাণীগুলোর স্বাস্থ্য সুরক্ষা ও খাবারের বিষয়ে তেমন দায়িত্বশীল মনে হয় না তাদের। অযত্নে অবহেলায় যেভাবে খাচ্ছে, এগুলোর উপর অনেক ধরনের আপনার নিষ্ঠুরতাও করতেছে অনেকজনে দেখলাম। মানুষের সহাবস্থানে যদি এটাকে সুন্দরভাবে আরও যত্নশীলভাবে পালা যদি যায়, তাইলে যে কোনো প্রাণী বা আপনি ঘোড়ার কথা বলতেছেন, ঘোড়ার জন্য ভালো। ঘোড়াগুলো দেখা যাচ্ছে তারা শারীরিকভাবে খুব আনফিট, তাদেরকে পর্যাপ্তভাবে খাবার দেওয়া হয় না, ভাইটামিন, মিনারেলস, তাদের ফুডের যে ডায়েট চার্টটা মেনটেন করা উচিত সেগুলো মালিকরা করে থাকেন না। যতক্ষণ এসব ঘোড়া কর্মক্ষম থাকে ততক্ষণ তাদের দিয়ে করানো হয় কঠিন সব কাজ। এমন আচরণ প্রাণী কল্যাণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন পশুপ্রেমীরা। পর্যাপ্ত খাবার দেওয়ার দরকার, চিকিৎসা করা দরকার, এগুলো যেহেতু করছে না, হ্যাঁ, সংশ্লিষ্ট দপ্তরকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, সরকারকে বিনীত অনুরোধ জানাচ্ছি এদের বিরুদ্ধে, মালিকগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। তবে নানা সীমাবদ্ধতার কারণে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। কেউ যদি প্রাণীকে নিষ্ঠুরতা করে, কেউ যদি প্রাণীকে ঠিকমতো খাবার না দেয়, অমানবিক পরিশ্রম করে এবং দেখা যাচ্ছে যে তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করে, তাহলে কিন্তু আমাদের প্রাণী কল্যাণ আইনে তাদেরকে কিন্তু এগুলো শাস্তিযোগ্য অপরাধ। এবং এই প্রাণী কল্যাণ আইনে দেখা যাচ্ছে যে আমাদের 5,000 টাকাতে জরিমানা থেকে শুরু করে 2 বছরের কারাদণ্ড হতে পারে। চট্টগ্রাম নগরীতে এমন অসহায় ঘোড়ার সংখ্যা কয়েকশো বলে জানিয়েছেন পরিবেশ আন্দোলনের কর্মীরা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবার ঈদের লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। প্রতি বছর এই মৌসুমে নৌকায় চড়ে হাওড়ের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাওড়ে ছুটে যান পর্যটকরা। এবার মৌসুমের শুরুতেই যুক্ত হয়েছে ঈদের আনন্দ, তাই প্রতিদিনই পরিবার পরিজন নিয়ে হাওড়ে ঘুরতে যাচ্ছেন হাজারো মানুষ। বর্ষার শুরুতেই অথই জলরাশি আর নীল আকাশ মিলিয়ে হাওড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এছাড়া জেলার নিকলি, বালিখলা, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, অল ওয়েদার সড়কের 0 পয়েন্ট ও ব্রিজগুলোতে ভিড় বেড়েছে। হাওড়ে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য বাড়তি নজরদারি করছে স্থানীয় প্রশাসন। অল ওয়েদার সড়ক সহ বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ, নৌ পুলিশ ও সেনা সদস্য। হাওড় দেখলাম আজকে ফার্স্ট টাইম, আর অল ওয়েদার সড়কও দেখলাম, খুব ভালো লাগলো। ফ্যামিলি পরিবারের সাথে আসছি, খুব ভালো লাগলো হাওড় দেখে। সবসময় শুনেছি হাওড় মিঠামনের কথা শুনি, তাই দেখতে আসছি। অনেক লোকজনের সমাগম হয়েছে, আমাদের পুলিশের
নিরাপত্তা সবসময় আছে, দায়িত্বে নিয়োজিত আছেন। পাশাপাশি পুলিশের সাথে সেনাবাহিনীর লোকজনও আছেন এবং আমাদের নৌ পুলিশের যারা আছেন তারাও নদীপথে টহল ডিউটি করতেছেন। পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সৈকত। ঈদের ছুটিতে গত 2 দিনে সমুদ্রে ডুবে 3 পর্যটক সহ 6 জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নির্দেশনা না মেনে অনেকে সমুদ্রে যেখানে সেখানে নামছেন। সৈকতের অনেক স্থানে ভাঙন ও গুপ্ত খাল তৈরি হওয়ায় পানিতে নামার আগে বিপদ টের পাচ্ছেন না পর্যটকেরা। এতেই প্রাণহানি ঘটছে। সোমবার রাজশাহী থেকে কক্সবাজারে বেড়াতে যান শাহিনুর দম্পতি। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে কলাতলী সৈকতে নেমেছিলেন গোসলে। হঠাৎ কলেজ পড়ুয়া ছোট ছেলে সিফাত স্রোতে ভেসে যায়। উদ্ধারে ছুটে যান বাবা, কিন্তু দুজনে ফেরেন লাশ হয়ে। প্রশাসন জানায়, 2 দিনে সমুদ্র সৈকতে গোসলে নেমে মারা যায় 3 পর্যটক সহ 6 জন। যারা এই যে গার্ড আছে ওরা বারবারই টুরিস্টদের দৃষ্টি আকর্ষণ করছে যাতে নাকি তারা অনেক দূরে না যায়। তারা আসলে দূরে যাওয়াটা ঠিক না, কেননা দূরে অনেক রিস্ক। যারা জানে তাদের জন্য ঠিক আছে, যারা সাঁতার জানে তাদের জন্য ঠিক আছে, যারা না জানে এদের জন্য আসলে এখানে যাওয়াটা ঠিক না। নিরাপত্তা কর্মীরা বলছেন, ছুটির দিনে এত পর্যটক আসে যে সামাল দেয়া কঠিন। আমাদের যে সিসিএফ লাইফগার্ডের যে নির্দেশনাগুলো আছে এবং হচ্ছে যে পয়েন্টগুলো আছে যেখানে পর্যটকরা গোসলে নামবেন, মূলত এই নির্দেশনাগুলো অধিকাংশ পর্যটকরা না জানার কারণে এবং ওই জায়গাগুলোতে গোসল না করার কারণে হচ্ছে এই দুর্ঘটনা হচ্ছে। জেলা প্রশাসন বলছে, সৈকতে সচেতনতা কার্যক্রম বাড়ানো হয়েছে, তবে অনেক পর্যটক নির্দেশনা মানেন না। রাউন্ড দ্য ক্লক আমাদের যে বিচ কর্মী আছে, আমাদের লাইফগার্ড আছে, তারা কাজ করছে। কখনো কখনো আপনারা এসে হয়তো এই প্রান্তে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে কোথাও না কোথাও আপনি তাকে গিয়ে পাবেন। সিসেফ লাইফগার্ডের তথ্য মতে সমুদ্রে গোসলে নেমে গত 10 বছরে মারা গেছে 60 জন, জীবিত উদ্ধার হয়েছে 773 জন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সাথে আরও থাকবে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি, বিক্ষোভ ছড়িয়েছে নিউ ইয়র্ক সহ কয়েকটি রাজ্যে। এবং সিঙ্গাপুরের কাছে হেরে কোচের পরিকল্পনা নিয়ে প্রশ্ন, জামাল রাকিবকে নিয়ে সিদ্ধান্তে হতাশ। এপিএস মোয়াজ্জেম এত দুর্নীতি করলেন অথচ উপদেষ্টা আসিফ মাহমুদ কিছুই জানতেন না, এটা কিভাবে সম্ভব? এমন প্রশ্ন তুলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান তিনি। বুধবার সকালে ঝিনাইদহে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে রাশেদ এই দাবি করেন। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এ সরকার গঠন হয়েছে উল্লেখ করে রাশেদ খান মন্তব্য করেন, সরকার এককভাবে অনেক সিদ্ধান্ত নিচ্ছে যা গ্রহণযোগ্য নয়। এসব সিদ্ধান্ত স্বৈরাচারী শেখ হাসিনার আচরণকে মনে করিয়ে দিচ্ছে বলেও অভিযোগ তার। বড় রাজনৈতিক দলগুলোর মতো মত উপেক্ষা করে এপ্রিলে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে বলেও মনে করেন রাশেদ। আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, যেমনি ভাবে তদন্ত হচ্ছে এপিএস মোয়াজ্জেমকে নিয়ে, ঠিক একইভাবে আসিফ মাহমুদের মন্ত্রণালয়ে সবথেকে বেশি দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত হতে হবে। তীব্র গরমে সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা নেই সিলেটের বেশিরভাগ ফার্মেসিতে, ফলে গুণগত মান হারিয়ে অকার্যকর হয়ে পড়ছে জীবন রক্ষাকারী নানা ওষুধ। বিশেষজ্ঞরা বলছেন, এসব ওষুধ কিনে রোগীদের রোগ তো সারছেই না, উল্টো মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন। আর ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে, ফার্মেসির তাপমাত্রা নিয়ন্ত্রণে তদারকির কাজ চলছে। দেশের বেশিরভাগ ওষুধ সংরক্ষণের তাপমাত্রা 12 থেকে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে 35 থেকে 40 ডিগ্রির মধ্যে। এই অবস্থায় ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা চিকিৎসকদের। সিলেট জেলায় ফার্মেসি 5200, এর মধ্যে মডেল ফার্মেসি মাত্র 13টি। এছাড়া বেশিরভাগ ফার্মেসিতেই নেই সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের ব্যবস্থা, ফলে বাকি সবগুলোতে ওষুধের কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে সংশয়। তাই ওষুধের মান নিয়ন্ত্রণে তদারকি বাড়ানোর দাবি রোগীদের। আসলে মেডিসিনগুলো মেনটেন করার জন্য যে তাপমাত্রার যে মেশিনগুলো প্রয়োজন, যেমন ফ্রিজ বা এসি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অনেক ফার্মেসিতে নাই। এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে টেম্পারেচারের কারণে সেটা গুণগত মান নষ্ট হয়ে গিয়েছে। তখন আপনি যদি কোনো আইনের আশ্রয় নিতে চান, তখন তো যে দোকানের লাইসেন্স নাই তাকে কিভাবে আপনি এই ব্যাপারে ধরতে পারবেন কিংবা বলতে পারবেন?
বিশেষজ্ঞরা বলছেন সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ না করলে ওষুধের কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করা ওষুধ ক্ষতি হতে পারে। নট অনলি ইলেকট্রিসিটি, যে কন্টিনিউয়াস ব্যাকআপ আছে কিনা, একটা ফ্রিজের রাখলো বললো আছে কিন্তু 8 ঘন্টা কারেন্ট না তাহলে সেই ফ্রিজের ওষুধটা নষ্ট হয়ে যাবে, সেগুলো প্রপারলি মেনটেন হয় কিনা। ওষুধ প্রশাসন অধিদপ্তর দাবি করছে ফার্মেসিগুলোতে গুণাগুণ নিশ্চিতে তদারকি বাড়ানো হয়েছে, নিয়মিত অভিযানও চলছে। শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার আমরা উৎসাহিত করি যেন এটা করা হয়। আমাদের দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে এটা সবসময় সম্ভব হয় না। এছাড়াও যেসব ফার্মেসিতে সম্ভব হয় না সেক্ষেত্রে আমরা নির্দেশনা দেই যে পর্যাপ্ত সংখ্যক যেন ফ্যানের ব্যবস্থা থাকে। দেশের ভ্যাকসিন জাতীয় ওষুধ 4 থেকে 8 ডিগ্রি, অ্যান্টিবায়োটিক 12 থেকে 20 ডিগ্রি এবং অন্য ওষুধের স্বাভাবিক তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এর ব্যতিক্রম হলেই ওষুধ কার্যকারিতা হারায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যমুনার পাড়ে টাঙ্গাইলের গাবসারা ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন নেই প্রায় 30 বছর। বেশ কয়েকটি ছোট বড় চর নিয়ে ইউনিয়নটি গঠিত। অস্থায়ী ইউপি কার্যালয় যমুনার অপর পাড়ে হওয়ায় এখানকার বাসিন্দাদের যেতে হয় নদী পেরিয়ে। এতে ভোগান্তির পাশাপাশি খরচ হচ্ছে বাড়তি টাকা ও সময়। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা থেকে বিচ্ছিন্ন গাবসারা ইউনিয়ন সব মৌসুমে আসা যাওয়া করতে হয় যমুনা নদী পাড়ি দিয়ে। নদীর পূর্ব পাশে অস্থায়ী ঘরে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম। জন্মসনদ, ভোটার আইডি থেকে শুরু করে সরকারি অনুদান সহ নানা কাজে স্থানীয়দের যেতে হয় নদীর ওপারে। আসা যাওয়া কষ্ট, নৌকা ভাড়া, নদী পার অনেকে। গোপীনাথপুর থেকে আইছি, 10 চাল দিব বলে চাইলে নিয়ে আইছি। আমার বেটা পুত্র নাই, কিছু না। বর্ষা মৌসুমে 1-1.5 ঘন্টার পথ পাড়ি দিতে ভাড়া গুনতে হয় 20 থেকে 50 টাকা। অন্যদিকে শুকনো মৌসুমে ভোগান্তির ভিন্ন রূপ। শুকিয়ে যাওয়া চরে অনেকটা পথ হেঁটে উঠতে হয় নৌকায়। আমার একটা চেয়ারম্যানের কাছে একটা কাগজের দরকার, জানো গোবিন্দ সে পারে 50 টাকা খরচ করে নৌকা ভাড়াতে যাইতে হয়। এই জন্য সকল দিক দিয়ে অসুবিধা। আমাদের ইউনিয়ন পরিষদটা আমাদের চরের মধ্যেই হোক, এটা আমরা মনে প্রাণে চাই। 30 বছর আগে গাবসারা রামপুরে ইউনিয়ন পরিষদ ভবন নদী ভাঙনে বিলীন হয়ে যায়। তারপর অস্থায়ী কার্যালয়টি করা হয় ভাড়া করা টিনের ঘরে। আমার ইউনিয়ন এখন বর্তমানে স্থায়ী অবস্থা আছে প্রত্যেকটা গ্রামে 40-50 বছর। যদি সরকারি বরাদ্দটা চরেই দেয় তাহলে চরে ইউনিয়ন পরিষদ ভবন করতে পারবো। চরে ইউনিয়ন পরিষদ ভবন করলে আমার এই 40,000 লোক এত উপকৃত হব সেটা আমি ভাষা প্রকাশ করতে পারি না। জনভোগান্তি বিবেচনায় নিয়ে গাবসারা ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের আশ্বাস কর্মকর্তাদের। প্রয়োজনীয় জমি না থাকায় সেটা এখনো করা সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে উপযোগী জমি খুঁজে বের করতে। জমি খুঁজে পেলে সেখান থেকে প্রস্তাব পেলে আমরা স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করে নতুন ইউনিয়ন পরিষদ তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা করব। কৃষি নির্ভর এই ইউনিয়নে 40,000 মানুষের বসবাস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব ও এক্সে আরও বিস্তারিত সংবাদ রয়েছে, দেখতে পাবেন।